আমরা হিট লসটাকে যদি দেখি ইলেকট্রিক্যাল পার্টে, মানে ইলেকট্রিক্যাল পার্টে, দেখ যে কোনো সিস্টেমে আমরা যদি ওয়ার্ক ডান বলি একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে, ওয়ার্ক ডান বলতে আমরা কি বোঝাতাম, ছোটবেলায় আমরা ডিফাইন করতাম এইভাবে যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে তুই একটা একটা পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা পয়েন্টে নিয়ে আসছিস, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি বা পোটেনশিয়াল ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা লিখতাম। তাহলে আমাদের এনার্জি চলে আসতো কিউ ইন্টু ভি, হুম। কারণ যেটা ডাব্লু সেটাই তো কিউ, যে কোনো সিস্টেমের মধ্যে যেটা ডাব্লু সেটাই তো কিউ, এই কিউ বলছি সেটাই তো এনার্জি, তাহলে ডাব্লু ইকুয়ালস টু কিউভি। তাহলে এনার্জি ইজ অলসো ইকুয়াল টু কিউ এর ভ্যালু কত, আইটি, কারণ এনার্জিকে আমরা ভাইটি হিসেবেও লিখতে পারি, ই ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু টি। সিমিলার ভাবে তাহলে পাওয়ারকে আমরা লিখতে পারি বাই টি করে দিলে শুধু ভাই, ভি ইন্টু আই। এই যে এনার্জি আর পাওয়ারের এতগুলো এক্সপ্রেশন, তাহলে এই এক্সপ্রেশনের একটা এরকম ফরম্যাট আমরা বানাতেই পারি। হুম। পাওয়ার যখন ভি ইন্টু আই, তাহলে এনার্জি হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি। পাওয়ার মানে ওহমস ল অনুযায়ী আই এর ভি এর জায়গায় আমরা আই আর বসাতে পারি, তাহলে আই স্কোয়ার আর, তাহলে সেক্ষেত্রে এনার্জি হয়ে যাবে আই স্কোয়ার আর টি। আর পাওয়ার মানে ভি স্কোয়ার বাই আর, তাহলে সেক্ষেত্রে এনার্জি মানে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এদের মধ্যে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা বেসিক্যালি তোকে জুলস ল এর কথা মনে করা। রুলস ল কি ছিল? জুলস ল কি ছিল যে, আচ্ছা আমি জুলস ল দেখিয়ে দেবো এখন একবার, ওটা জুলস ল এর পার্টটা, কতটা হিট লস হচ্ছে সিস্টেমের মধ্যে সেটা। আচ্ছা এবার আমরা যদি একটা এরকম ইলেকট্রিক্যাল সার্কিট দেখি, এই পার্টটা, তাহলে দেখ সাপ্লাই ভোল্টেজ থেকে আই কারেন্ট বেরোচ্ছে। এই আই কারেন্টটা যখন বেরোচ্ছে, এই আই কারেন্টটা কার কার উপর দিয়ে যাচ্ছে এইটা বুঝতে হবে। এই আই কারেন্টটা দুটো সিস্টেমের উপর দিয়ে যাচ্ছে। এক মিনিট দাঁড়িয়ে যে আমি ছবিটাকে একটুখানি রিড্র করবো, সুবিধা হবে। ধর এটা আমার সাপ্লাই রেজিস্ট্যান্স, এবং সেখানে একটা তুই প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স ইউজ করেছিস। আচ্ছা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স ইউজ করার মানে টোটাল সাপ্লাই ভোল্টেজ যদি ভি হয়, তাহলে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি স্মল আর, এছাড়া সার্কিটে আমার একটা লোড রেজিস্ট্যান্স আছে বা হুম। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার টোটাল সার্কিট। আচ্ছা এই সার্কিটে এই যে লোড রেজিস্ট্যান্স যেটা রয়েছে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর এর আর একটা নাম হচ্ছে এইটা অ্যাক্টিভ এলিমেন্ট। অর্থাৎ যে সার্কিটের লসটাকে বা যে সার্কিটের উপর দিয়ে তুই অ্যাকচুয়াল কারেন্টটাকে পাস করিয়ে তুই কোনো ওয়ার্ক ডান করছিস বা তুই কোনো সুযোগ সুবিধা নিচ্ছিস, সেটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। আর স্মল আর এর যে পার্টটা, সেইটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ পার্ট। ঠিক আছে, এবার এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কে আমরা অনেক সময় লোড রেজিস্ট্যান্সও বলে থাকি। লোড মানে ওখানে ফ্যান থাকতে পারে, টিউব থাকতে পারে, এসি হতে পারে, যা খুশি থাকতে পারে, তার রেজিস্ট্যান্স ওইটা। তাহলে এখান দিয়ে যখন আই কারেন্ট ফ্লো করবে, সেই আই কারেন্ট এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর ক্যাপিটাল আই আর ড্রপ তৈরি করবে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের আই ইন্টু স্মল আর ড্রপ তৈরি করবে। ফলে পুরো এন্টায়ার সিস্টেমটাকে দেখ আমরা এরকম লিখতে পারি যে আই ইন্টু, তো যেটা প্যাসিভ লস হচ্ছে, যে লসটাকে তুই কোনোভাবে কাজ করতে পারছিস না, ওটাকে আমরা প্যাসিভ ভোল্টেজ ড্রপ বলছি, সেটা হচ্ছে আই ইন্টু স্মল আর। হুম। আর অ্যাক্টিভ মানে হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর। এই দুটো পার্টে পুরোটাকে ভাগ করতে পারি। আচ্ছা। দেখ বলেছি একটা হচ্ছে প্যাসিভ ভোল্টেজ ড্রপ, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ভোল্টেজ ড্রপ, এই প্রসেসটা। হুম। এবার এই ভোল্টেজ ড্রপ গুলোকে আমরা অনেক সময় পাওয়ারের রেসপেক্টেও লিখতে পারি। কিরকম, দেখ আমি যখন ভোল্টেজের রেসপেক্টে ঘটনাটা বলছি, তখন ভি ইকুয়াল টু আই আর প্লাস আই আর এল, এবং আমি এটাকে বলছি যে আই আর এলটা, তার আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি ওপরেরটার সঙ্গে লম্বে। এক মিনিট, ধর এটা হচ্ছে আই ইন্টু ক্যাপ স্মল আর, এটা হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর। আমি যদি পুরো সার্কিটটার সঙ্গে আরো একটা আই গুণ করে দিই পুরো ইকুয়েশনটার সাথে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে, ভি ইন্টু আই। রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে দেখ আই স্কোয়ার স্মল আর আই স্কোয়ার ক্যাপিটাল আর।
এই ভি ইন্টু আই হচ্ছে আমার টোটাল পাওয়ার বা সার্কিটের টোটাল পাওয়ার লস। এই টোটাল পাওয়ার লস দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার লস, একটা হচ্ছে প্যাসিভ পাওয়ার লস। এখানে স্মল আর এর উপর যে ড্রপটা, ইন্টারনাল রেজিস্ট্যান্সে যে ড্রপটা, সেটা প্যাসিভ পাওয়ার লস। এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর যে ড্রপটা, সেটা অ্যাক্টিভ active, পাওয়ার লস। সিমিলারলি আমি যদি পুরো সিস্টেমটাকে টাইম দিয়ে গুণ করে দিই, পুরো পুরো ইকুয়েশনটাকে, তাহলে দেখ আমি কি কি পাবো। তাহলে টোটাল পাওয়ার ইনটু টাইম মানে কি? টোটাল এনার্জি পাবো। প্যাসিভ পাওয়ার ইনটু টাইম মানে আমি কি পাবো? প্যাসিভ এনার্জি লস পাবো। হুম, অ্যাক্টিভ পাওয়ার ইনটু টাইম মানে আমি কি পাবো? অ্যাক্টিভ এনার্জি লস পাবো। দেখ এই ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, মানে পুরো জিনিসটাকে আমরা এত রকম ভাবে রিপ্লেস করতে পারি বা এত রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সবচেয়ে বড় কথা। তাহলে এই পুরো সিস্টেমটাতে কতটা লস অফ এনার্জি হচ্ছে সেই জিনিসটা মেনলি হিট লস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এবং সেই ব্যাপারটাই আমাদেরকে প্রথম দেখিয়েছিল জুলস ল। হুম, তাহলে জুলস আমাদের অ্যাকচুয়ালি যেটা পড়ানো হয়েছিল বা জুলস ল আমাদের যেটা দেয় সেটা হচ্ছে কতটা হিট জেনারেট হবে কোনো কন্ডাক্টরের উপর দিয়ে কারেন্ট গেলে, সেটা ওই কন্ডাক্টরের মধ্যে কতটা কারেন্ট ফ্লো করছে তার স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শন, যখন কিনা আর আর টি এই দুজনে কনস্ট্যান্ট। ওখানে কত রেজিস্ট্যান্স আছে তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল যখন আই আর টি কনস্ট্যান্ট। টাইমের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল যখন আর আর আই কনস্ট্যান্ট। তাহলে আমরা পুরোটাকে একবারে বলতে পারতাম এইচ প্রপোর্শনাল উইথ আই স্কোয়ার আর টি, যেখানে আই মানে কত? আই স্কোয়ার আর টি বাই জে। এই জে হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। জে এর ভ্যালু আমরা নিতাম 4.2 জুল পার ক্যালোরি। ফলে তুই যখন এটাকে ভ্যালুতে বসাচ্ছিস 1/4.2 চলে আসছে পুরো সিস্টেমটা। তাহলে ওটা হয়ে যাচ্ছে 0.24 ক্যালোরি। সেই জন্য তুই যখন হিট লস ক্যালকুলেট করিস, হিট ইকুয়ালস টু কি হয়ে যায়? 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি। এটা তুই এই এটাকে বল। ক্যালোরি পার জুল এটা। হ্যাঁ, একদম। তাহলে এই পুরো সিস্টেমটার এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট হিসেবে যেটাকে দেখা হচ্ছে, এটা আরো একটা নাম আছে। আচ্ছা, নিচে দেখা নাম আছে। সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এই কনভার্সনটার জন্য আমরা ইউজ করি। তাহলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটে ওই যে জে এর ভ্যালুটা বসাচ্ছি 4.2 জুল পার ক্যালোরি, সেটা এইখান থেকে আসছে। তুই যদি প্রত্যেকটা ইউনিট ভ্যালু নিয়ে নিস তাহলে এরকম ভাবেই আসবে 4.2 জুল পার ক্যালোরি। এর সাথে আমরা আরো একটা ব্যাপার বলতে পারি যে যে কোনো এনার্জি সিস্টেমের মধ্যে তোর ভি ইন্টু আই ইন্টু টি যদি থাকে, তার মানে এনার্জির ইউনিট কি হওয়া উচিত? ভোল্ট অ্যাম্পিয়ার সেকেন্ড। আবার ভোল্ট অ্যাম্পিয়ার মানে কি? ওয়াট। তাহলে এটা ওয়াট সেকেন্ড হতে পারে। পাওয়ারকে আমরা আর কি বলতে পারি? শুধু ওয়াট, কারণ ভোল্ট অ্যাম্পিয়ার। এদের মধ্যে রিলেশন কি ছিল? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 মেগাওয়াট মানে 10⁻⁶ ওয়াট, মিলিওয়াট, মাইক্রোওয়াট, কমন এগুলো পাওয়া যাবে নিশ্চয়ই। আর একটা ছোট প্রুফ, সেটা কি? আমার যদি এইটা সাপ্লাই কারেন্টের মানে একটা যদি সার্কিট হয়, তাই এই সার্কিটের আমি কারেন্ট বলতে পারি ই বাই আর প্লাস স্মল আর। টোটাল রেজিস্ট্যান্স দেখ, ক্যাপিটাল আর আছে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে তারা সিরিজে। তাহলে এই সার্কিটে যে পাওয়ার লস হবে সেটা হবে কত? আই স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট। আই এর ভ্যালু উপরে এসে গেছে, তুই বসালি আর ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে সেখান থেকে দেখ তুই পাওয়ারের একটা এক্সপ্রেশন পেলি। ক্লিয়ার? এবার আমাদের একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে একটা থিওরেম, যে থিওরেমটা তোকে ইনফরমেশন এটা দেয় যে তোর পাওয়ার সার্কিটে কখন লসটা ম্যাক্সিমাম হবে, পাওয়ার লসটা। তো এই পাওয়ার লসটা ম্যাক্সিমাম হবে, পাওয়ার লসটা তুই বেসিক্যালি কোথায় অ্যাকচুয়ালি মাপতে পারবি প্রপারলি? অ্যাক্টিভ এলিমেন্টের উপরে। অ্যাক্টিভ এলিমেন্ট মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর। সেই জন্য দেখ বলা আছে বহির্বর্তনীতে ক্ষমতা বয়, এর মানে হচ্ছে পাওয়ার লস ইন এক্সটার্নাল সার্কিট ইকুয়াল টু কত আসবে? আই স্কোয়ার আর, কারণ ক্যাপিটাল আর হচ্ছে তোর এক্সটার্নাল রেজিস্ট্যান্স। আই এর ভ্যালুটা তুই বসালি, তাহলে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর হয়ে গেল। এবার আমার ম্যাক্সিমাম পাওয়ার লস দরকার। তাহলে ম্যাক্সিমাম
পাওয়ার লস মানে কি? আমি ওটাকে ডিপিডিআর করে দেবো ম্যাক্সিমাম মিনিমাম বার করার জন্য, তাহলে ডিপিডিআর ইকুয়াল টু জিরো। তাহলে রেজিস্ট্যান্সের রেসপেক্টে পুরোটাকে তুই যদি ডিফারেন্সিয়েট করিস, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটের স্টেট গুলো, তোর ফাইনালি লাইন কি আসবে? স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। তার মানে কোনো সিস্টেমে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি ইকুয়াল হয়, তাহলে ওই সার্কিটে পাওয়ার লস ম্যাক্সিমাম আর ইকুয়াল টু আর। যখনই পাওয়ার লস ম্যাক্সিমাম হয়, তাহলে পি ম্যাক্স এর জায়গায় আমি কি লিখতে পারি? ই স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার এসেছিল, তাহলে স্মল আরটাকে ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস কর, তাহলে আসতে পারে ই স্কোয়ার বাই 4 ইন্টু ক্যাপিটাল আর। আবার ক্যাপিটাল আর কে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করলে ই স্কোয়ার বাই 4 ইন্টু স্মল। এই পুরোটার জন্য আমরা যদি একটা গ্রাফ ড্র করি, তাহলে এই গ্রাফটা এরকম দেখতে হবে। আর ইকুয়াল টু আর এ ওর পাওয়ার ম্যাক্স ম্যাক্সিমাম হবে। পাওয়ারের জাস্ট ইউনিট গুলো দেখিয়েছিলাম একবার, কিলোওয়াট, আর ওটা এনার্জি হলে কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 10^6 জুল। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা আসতো 1 কিলোওয়াট আওয়ার। ক্লিয়ার? আচ্ছা, তুই আগের দিন তো ওই কনভার্সন গুলো করে ফেলেছিলি তোদের সঙ্গে, ভোল্ট ভোল্ট থেকে অ্যামমিটার, ভোল্ট থেকে ভোল্ট মিটার, করেছিলি এগুলো? ওদের সাথে কালকে কালকে তো না, ম্যাগনেটিজম, কালকে তো ম্যাগনেটিজম বলছি মানে। ওই গ্যালভানোমিটারের দিন। না, ওগুলো হয়নি তো, তাই তো? তাহলে হ্যাঁ। ঠিক আছে, ওকে, জাস্ট একটা অঙ্ক। এটা বলছে যে এই সার্কিটে রেট অফ পাওয়ার লস বার করতে হবে, এই এনার্জি লস, রেট অফ এনার্জি লস, আর উপর দিয়ে 4 ওহমের উপর দিয়ে কত লস অফ এনার্জি হচ্ছে তার রেটটা বার করতে বলেছে। আর তোকে অঙ্কে বলে দেওয়া আছে যে নিচে 5 ওহমের ওপর তোর রেট অফ এনার্জি লস বলে দিয়েছে 10 জুল/সেকেন্ড। তুই যদি ভালো করে সার্কিটটা দেখিস, এই সার্কিটটাতে দেখ ওপরের যে লাইনটা 4 ওহম আর 6 ওহম এটা সিরিজে আছে, তার মানে টোটাল 10 ওহম। নিচে 5 ওহম ওদের সাথে প্যারালালে আছে। তার মানে পুরো সার্কিটে যে কারেন্টটা ডিভিশনিং হবে, কারেন্ট ডিভিশনিং কত হবে? 2:1। নিচে দুভাগ গেলে উপরে এই কারেন্ট ডিভিশন বলছি, রেজিস্ট্যান্সের ডিভিশন কত আছে? 2:1, তাহলে কারেন্ট ভাগ হবে কত? উপরে 1:2 তে ঘুরে যাবে। তাহলে I1 আমরা যদি নিচের কারেন্টটার নাম দিয়েছি যেহেতু I1 বা ছবিতে দেওয়া আছে, তাহলে I1 কত হয়ে যাবে? 2/3 অফ টোটাল কারেন্ট। আর I2 হয়ে যাবে 1/3 অফ টোটাল কারেন্ট। এবার পি মানে পাওয়ার লস অন 5 ওহম আর পাওয়ার লস অন 4 ওহম, এই দুটো যদি তুই রেশিও বার করিস, তাহলে আমরা পাওয়ার লস যেহেতু লিখছি, তাহলে কি অ্যাকচুয়ালি দেখ পাওয়ার লসই তো, এনার্জি পার বাই টাইম মানে তো অ্যাকচুয়ালি তোকে পাওয়ারই বলেছে। তাহলে 5 ওহমের জন্য কত আসবে? I1 স্কোয়ার ইন্টু আর বা 5। হ্যাঁ। 4 ওহমের জন্য আসবে I2 স্কোয়ার ইন্টু 4। I1 এর ভ্যালু পেয়ে গেছিস, I2 এর ভ্যালু পেয়ে গেছিস ইন টার্মস অফ আইটি, এগুলো দিয়ে বসালি, দেখ কেটে কুটে গিয়ে তোর একটা ভ্যালু চলে আসবে, অ্যান্সার 2 জুল/সেকেন্ড। বোঝা গেছে? আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে ফিউজ পড়েছিস তুই অলরেডি আর জানিস, টেনে পড়েছিস। হ্যাঁ। একটা ফিউজের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারে, এই ভ্যালুটা জানতে হবে। ফিউজের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্ট ফ্লো করতে পারে তার একটা ফরম্যাট হয়। সেই ফরম্যাটটা হচ্ছে I max স্কোয়ার ইজ প্রপোর্শনাল উইথ ফিউজের যে রেজিস্ট্যান্স তার কিউব। তাহলে I max is actually proportional with R⁴ জাস্ট রিলেশন হিসেবে জান, যদি সিলেবাসে থাকে তাহলে এটা প্রুফ করতে হবে। আমাদের অন্যান্য সমস্ত জায়গায় বাদ পড়ে গেছে, অনেকদিনই বাদ পড়েছে আর কি। আমি এবার আইসিএসসির কেসটা এবার কি করছে ক্লিয়ার না আমার কাছে, কারণ লেখেনি কোথাও। এটা একটু স্কুলে জিজ্ঞাসা করি। কোথাও তো দেখেছি। এটা দেখেছিস? হ্যাঁ, কোথায় দেখেছি? কোথায় বলছি? না, কি কিন্তু এটা বলছিস? কোথায়? দেখেছি কিন্তু এটা। এটা একটু কনফার্ম কর। ঠিক আছে, তাহলে আমি ওই পার্টটার সঙ্গে এটাকে অ্যাড করিয়ে দেবো। হ্যাঁ।
তাহলে নেক্সট দিন ম্যাগনেটিজমটা হাত দেওয়ার আগে হালকা করে একবার পোটেনশিওমিটারটা পড়িয়ে দেবো, আর সেরকম হলে এটার প্রুফটাও করিয়ে দেবো। তাহলে আর কিছু পড়ে থাকবে না, এন্টায়ার কারেন্ট ইলেকট্রিসিটিটা হয়ে যাবে। এবার থাক না থাক মোটামুটি একটা আইডিয়া থাকবে, অসুবিধা হবে না। আচ্ছা, হুম এই লেখাটা তুই এখন লিখবি কিরম ভাবে? দুটো হতে পারে, একটা হচ্ছে আমি তোকে লেখাটা পাঠিয়ে দিচ্ছি, হুম। আর না হলে তুই এখন বসে বসে লেখ, কি করবি? না, থাক, পাঠিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। অপশন ভালো। ঠিক আছে, ওকে, চলো ছেড়ে দিচ্ছি তাহলে।